ওকে, আমরা যেটা পড়তেছিলাম যে আমরা বলতেছিলাম আমাদেরকে কপার সালফেট দিছে। হ্যাঁ, এই হচ্ছে আমার পাত্র। এখানের মধ্যে কপার সালফেটও দিছে, এটার মধ্যে পটাশিয়াম আয়োডাইডও দিছে, নির্দেশক টির্দেশক সব দিছে। পাত্রটা বদ্ধ আছে। এই বদ্ধ পাত্রের মধ্যে একদম রাবারের সেপ্টামকে ভেদ করে বুরেট দিয়ে দিছে, ফোটায় ফোটায় সোডিয়াম থায়োসালফেট অ্যাড করতেছে। ঠিক আছে, এই ছিল আমাদের প্রসেস। সো তারা বলছে ভেতরে যে আয়োডিনটা তৈরি হয়েছে, একটা সময় তারা বুরেট থেকে কি কি ঢালছে, তারা 35 ml সোডিয়াম থায়োসালফেট ঢালা লাগছে, এবং যে সোডিয়াম থায়োসালফেটটা তারা ঢালছে ওটা তারা দ্রবণটা আগেই ঘনমাত্রা বানিয়ে নিছিল কত, 0.15 মোলার। যদি এমন হয়ে থাকে, তারা দুইটা প্রশ্ন করতে পারতো। আইদার তারা কোশ্চেন করতে পারতো যে হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ কপার সালফেট, বলতে পারতো, তাই না? সেটা তারা করে নাই। তারা সেটা না করে বলছে যে এই যে কপার সালফেটটা আছে, এইটাতে কপারের মানে কপার 2+ এর পরিমাণটা কত। পরিমাণ নরমালি বললে আসলে গ্রামে চায়, বুঝছো? কপার 2+ এর পরিমাণ চাইছে, মানে এটা গ্রামে বের করতে বলছে। সো আমরা বলতে পারলাম রিঅ্যাকশনের সমতা দেখে দেখে বলতে পারলাম যে হ্যাঁ, যখন 2 মোল কপার সালফেট বিক্রিয়া করে সমতা থেকে দেখা যায়, তখন 1 মোল আয়োডিন তৈরি হয়। যখন 1 মোল আয়োডিন তৈরি হয়, তখন সে 2 মোল সোডিয়াম থায়োসালফেটের সাথে বিক্রিয়া করে। সো উই ক্যান রাইট 2 মোল কপার সালফেটের মোল সংখ্যা মানে পরিমাণটা যে কথা, 1 মোল আয়োডিন সে কথা, 1 মোল আয়োডিন যে কথা, তোমার তোমার এই 2 মোল সোডিয়াম থায়োসালফেট একই কথা। সো এক কথায় লেখা যায় 1 মোল সোডিয়াম থায়োসালফেট ইজ ইকুইভ্যালেন্ট টু 1 মোল কপার সালফেট। 1 মোল কপার সালফেটের বদলে লেখা যায় 1 মোল কপার 2+। এটা লেখাই যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই 1 মোল যেটা, এটা কিন্তু আমরা মোলারিটি ডেফিনিশন থেকে খুব সবসময় ইউজ করি, তাই না? আমাদের কাজে কর্মে আমরা কি ব্যবহার করি, যে 1000 ml 1 মোলার সোডিয়াম থায়োসালফেট ইজ ইকুইভ্যালেন্ট টু হচ্ছে এই কপার 2+ এর বদলে আমরা লিখছি 63.5 গ্রাম কপার 2+। তোমরা যদি বলো যে ভাই কপার কপার ভর না হয় 63.5, আপনি কপার 2+ কেন লিখলেন? মনে কর ফুয়াদের এটা অ্যালার্জি থাকতে পারে। ঠিক আছে, ফুয়াদ তোকে বলে দিলাম তুই 63.5 থেকে 2টা ইলেকট্রনের ভর মাইনাস করে রেখে দে, 9.1 × 10⁻³ গ্রাম। ঠিক আছে, এরপরে যা আসে ওইটা দিয়ে অঙ্ক কর, তাহলে পারফেক্ট আনসার আসবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, সো এটা এতই নগণ্য, এটা আমাদের মাইনাস করার দরকার নেই, কান্নাকাটির কিছু নেই। কপারের ভর আর কপার 2+ এর ভর একই ধরে কাজ করতে পারবা। আচ্ছা, এখন 1000 ml 1 মোলার হচ্ছে আমাদের অথেন্টিক ভ্যালু। অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশন দিস ইজ দ্য অথেন্টিক ভ্যালু, হাতে কলমে। ঠিক আছে, কিন্তু আমাদের প্র্যাকটিক্যালি প্রয়োজন হয়েছে 35 ml 0.15 মোলার। সো উই ক্যান রাইট 35 ml 0.15 মোলার সোডিয়াম থায়োসালফেট দ্রবণ যখন ব্যবহার করেছি, তখন ওই দ্রবণে কপার 2+ আছে 0.333 গ্রাম। 0.333 গ্রাম। ঠিক আছে, আচ্ছা, এই অঙ্কটা উদ্দীপকের স্টাইলটা খেয়াল করবা। উদ্দীপক যখন সাজায় খুব সুন্দর স্টাইল, দেখো। এটা হচ্ছে আহ এখানে সালফিউরিক অ্যাসিড দ্রবণ আছে, এখানে লেখছে কপার টুকরা। কি লেখছে এখানে? কপার টুকরা। ঠিক আছে, আচ্ছা, উদ্দীপকে এরকম দেওয়া। এরপরে এটা পাত্র 2, এখানে আবার লেখছে তারা পটাশিয়াম আয়োডাইড। ওকে, আর এ পাশে লেখছে তারা 0.15 মোলার 35 ml সোডিয়াম থায়োসালফেট। খুব ভাবসাব নিয়ে একটা উদ্দীপক বানাইছে। ঠিক আছে, আচ্ছা, এখন এটা হচ্ছে আমার 1 নাম্বার পাত্র, এটা হচ্ছে আমার 2 নাম্বার পাত্র। ঠিক আছে, বললো যে পাত্র 1-এর দ্রবণকে সম্পূর্ণ প্রশমিত করতে পাত্র 2 লাগে, কপার টুকরার ভর কত? সেম প্রশ্ন কিন্তু ভাইয়া, কপার 2+ চাওয়া আর কপার টুকরার ভর চাওয়া একই কথা। বুঝতে পারছো? আমি হিসাবটা বলি একটু। কপার টুকরাকে সালফিউরিক অ্যাসিড দ্রবণে ফালাইছে, মানে নিশ্চয়ই সে বিক্রিয়া করছে, মনে করো কপার সালফেট সাপোজ। ঠিক আছে, কপার সালফেট বিক্রিয়া করার পর ওই দ্রবণে পটাশিয়াম আয়োডাইড যুক্ত করছে। ঠিক আছে, আচ্ছা, নরমালি কপার আর সালফিউরিক অ্যাসিড নরমাল তাপমাত্রায় বিক্রিয়া করে না, মনে করো তাপ দিয়ে করাইছে বিক্রিয়া করে, কপার সালফেটে পটাশিয়াম আয়োডাইড অ্যাড করছে, তাহলে ওইখানে আয়োডিন তৈরি হয়েছে। ওই আয়োডিনকে টাইট্রেশন করছে সোডিয়াম থায়োসালফেট দিয়ে। সো দিস ইজ দ্য সেম ম্যাথ, জাস্ট তারা উপস্থাপন করছে ভিন্নভাবে। ঠিক আছে, ওকে, আচ্ছা, এবার চলো আমরা অন্য ধাঁচে আরেকটা করি। এটা তো ছিল একেবারে ডিরেক্ট আয়তন ঘনমাত্রা দেওয়া। আরেকটু স্ট্যান্ডার্ড ওয়েতে বা আরেকটু লেংদি যদি করতে চায়, তোমাকে দিয়ে যদি একটু কষ্ট করাতে চায়, কিরকম করতে পারে অঙ্কটা একটু খেয়াল করি। সেটা হচ্ছে 250 ml দ্রবণে 1.4711 গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেটকে দ্রবীভূত করলো। আচ্ছা, এই যে যখনই এরকম দেখবা না যে একটা অঙ্কের শুরুতেই একটা দ্রবণ বানাইছে, বুঝেই ফেলবা ওই দ্রবণটার নিয়ে তোমাকে প্রথমেই ওই দ্রবণটা নিয়ে তোমাকে কাজ করতে হবে, বা ওই দ্রবণ থেকে তোমার আরো কিছু ইনফরমেশন বাইর করতে হবে। বুঝতে পারছো? ঘনমাত্রা যখনই দেওয়া থাকে না, তখনই একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। আচ্ছা, এখন এই যে সে পটাশিয়াম ডাইক্রোমেটের দ্রবণটা বানালো, ওই দ্রবণের মধ্যে মানে ওই দ্রবণের কত এমএল নিছে? 20 ml নিছে।
ওরা বানাইছিল কত ml? 250 ml। 250 ml থেকে 20 ml নিছে। 20 ml নিয়ে অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড যোগ করছে, যোগ করে বিক্রিয়া করে আয়োডিন মুক্ত করা হলো। এই যে যখনই প্রশ্নে আয়োডিন মুক্ত করা হলো, এ করলো সে করলো, এগুলা দেখা মানেই হচ্ছে তোমার আয়োডোমিতি বা আয়োডিমিতির ক্যাটাগরিতে আমরা এটাকে ফালায় দিছি। ঠিক আছে? আচ্ছা, এখন এই মুক্ত আয়োডিনকে টাইট্রেট করতে বা প্রশমিত করতে 20 ml সোডিয়াম থায়োসালফেট দ্রবণের প্রয়োজন হলে সোডিয়াম থায়োসালফেট দ্রবণের ঘনমাত্রাটা কত? ঠিক আছে? সোডিয়াম থায়োসালফেট দ্রবণের ঘনমাত্রা কত? ওই যে একই কাজ একই কথা। এখানে ভাই এই সকল অঙ্কে কেমিস্ট্রির অঙ্কগুলাতে অলওয়েজ পাত্রটা কতটুকের বানানো আর কতটুক নিয়ে আমি কাজ করছি, এতটুক কনসেপ্ট যদি চোখের থেকে সরে যায় আমার অঙ্কটা ফুল ভুল হয়ে যায়। তোমাকে কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে ভাইয়া, একটু মাথায় ঢুকে রাখো কথাটা। 250 ml দ্রবণ ঠিকই বানাইছে, কিন্তু ভাই 250 ml নিয়ে তো কাজ করে নাই, কাজ তো করছে 20 ml নিয়ে। সো তোমাকে 20 ml এ আসলে পটাশিয়াম ডাইক্রোমেট 20 ml এ কতটুক ঢুকছে ওইটা নিয়ে তোমাকে কাজ করতে হবে। এই এতটুক যদি হিন্টস তুমি মিস করে ফেলো, তুমি অঙ্ক কমপ্লিট করতে পারবা না। ঠিক আছে? সো নাও তোমার প্রথম কাজ, তুমি তো দেখতেই পারতেছো পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে পটাশিয়াম আয়োডাইডের রিঅ্যাকশনটা তোমার আগে লিখতে হবে। এই বিক্রিয়াটা হোমওয়ার্কে দিছিলাম, এন্ড অলমোস্ট এভরিওয়ান এটা সবাই পারছো। এমন কাউকে দেখিনি যে পটাশিয়াম ডাইক্রোমেট আর আয়োডাইডটা ভুল হয়েছে, সবাই পারছো। ঠিক আছে? সো আমি মনে করি তোমার পারো। আর মনে আছে যে দর্শক আয়নের যে ব্যাপারটা আমি বলছি, তোমার মনে থাকলে লিখবা, না এলে লিখবা না। আবার এই যে পটাশিয়াম সালফেটের একটা ঝামেলা আছে, এটা তোমার, এটাও যদি তোমার ইচ্ছা হয় ব্যালেন্স করবা, নাহলে করবা না। দর্শকায়ন দিলেই কি না দিলেই কি, আমি তোমার একটা সহজ ভাষা বলি ভাই। তোমার এখানে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে পটাশিয়াম আয়োডাইড কয় মোল লাগে আর এর ফলে আয়োডিন কয় মোল তৈরি হয়, এতটুকু নলেজ থাকলেই হবে। এই যে 3টা পয়েন্টে দাগ দিছি না, এতটুকু তোমার জানা। এইটা তুমি আয়ন, তুমি যদি ওই আগের স্টেপ পর্যন্ত করতা, ওই যে Cr2O7 2 মাইনাস, হ্যাঁ, +6I-, হ্যাঁ, এদিকে গেলে 3I2, এ পর্যন্ত করলেও চলবে। তোমার বিদ্যার জাহাজ হইতে কেউ বলে না এখানে। তোমার প্র্যাকটিস করতে করতে হাত খুললে তখন তুমি করবা, তুমি এতটুক দিয়েও তো অঙ্ক করে ফেলতে পারো। এটা দেখলে তো একজন এমনিই বুঝে এটা পটাশিয়াম ডাইক্রোমেট। I- দেখলে তো বুঝাই যায় এটা পটাশিয়াম আয়োডাইড। সো প্রয়োজনীয় আয়ন বা দর্শক আয়ন নিয়ে কান্নাকাটি করার কোনো দরকার নাই। ঠিক আছে? ইভেন আমিও যখন পরীক্ষা নিব, তুমি দর্শক আয়ন না লিখলেও আমি মার্ক দিয়ে দিব তোমাকে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? প্যারা নিও না, জাস্ট ওকে। এখন যেটা বলতেছিলাম, দ্রবণ বানাইছো প্রথমে 250 ml, কিন্তু কাজ করছো ভাই 20 ml নিয়ে কাজ করছো। একটা কাজ করি তাহলে, যা নিয়ে কাজ করছো সেটাতে আগে পটাশিয়াম ডাইক্রোমেটের অ্যামাউন্টটা বের করে নিই। তো 250 ml দ্রবণে তুমি পটাশিয়াম ডাইক্রোমেট দিছিলা 1.4711 গ্রাম। তাহলে 20 ml দ্রবণে আসলে কতটুকু পটাশিয়াম ডাইক্রোমেট থাকা উচিত সেই হিসেবে ঐকিক নিয়মে বললাম যে 0.1176 গ্রাম পরিমাণ। আচ্ছা, এখন অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশন, সমীকরণ আমাদেরকে একটা কথা বলতেছে। আমাদের তো আসলে বের করতে হবে যে আমাদের তো আসলে জানা উচিত যে ডাইক্রোমেট বিক্রিয়া করে আয়োডিন আমাকে কতটুক দিছে, এটা তো জানতেই হবে, নাহলে তো লাভ নাই। আমরা বললাম 294.2 গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট। 294.2 গ্রাম কোথেকে পাইলাম? পটাশিয়াম ডাইক্রোমেটের আণবিক ভর 294.2 গ্রাম। আর আয়োডিনের আণবিক ভর কত তোমরা জানো? আয়োডিন প্রতি 1 মোলের আণবিক ভর কত? 254 গ্রাম। কত? 254 গ্রাম। তাহলে 294.2 গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট মুক্ত করে কতটুক মুক্ত করে? 3 মোল আয়োডিন। কয় মোল এখানে ভাই? 3 মোল। 3 মোল মানে 3 × 294 গ্রাম আয়োডিন। বাট তুমি কি 294.2 গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে কাজ করতেছো? মোটেই না। তুমি কাজ করতেছো কতটুক নিয়ে? 20 ml পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশন, যার মধ্যে পটাশিয়াম ডাইক্রোমেট আছে মাত্র 0.117। সো 0.117 গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট যেখানে থাকে, সেখানে আয়োডিন মুক্ত হয় 0.3048 গ্রাম। যাক, আমরা একটা ধাপ শেষ করলাম, আয়োডোমিতির প্রথম ধাপ শেষ। এখন এই যে যতটুক আয়োডিন আমার বাইর হয়েছে 0.304 গ্রাম আয়োডিন, এটাকে আমরা কার সাথে বিক্রিয়া করে দেখাবো? ওই যে আমার প্রশ্নে দেওয়া আছে সোডিয়াম থায়োসালফেটের সাথে বিক্রিয়া করে দেখাবো। সো করি বিক্রিয়া। আচ্ছা, এখন আমরা ওই বিক্রিয়াটা দেখো, ওইটা তো আমাদের মুখস্থ হয়ে গেছে এতক্ষণ এই বিক্রিয়া দেখতে দেখতে। সমীকরণ থেকে দেখা যায় 254 গ্রাম আয়োডিনকে বিজারিত করতে সোডিয়াম থায়োসালফেট লাগে 316 গ্রাম। তাহলে 0.304, যেটা মাত্রই বের করলাম, ওইটার জন্য কতটুক লাগে ভাই? 0.379 গ্রাম। আমাদের কাহিনী শেষ। কাহিনী শেষ। সোডিয়াম থায়োসালফেট দ্রবণের আয়তন জানো, ডব্লিউ জানো, এম জানো, ঘনমাত্রা কেমনে বের করবে আমার হয়তো বার মুখে বলা লাগবে না। মোলারিটি বের করার একটাই সূত্র, সূত্র দিয়ে বের করে ফেললাম 0.12 মোলারিটি। ঠিক আছে? আচ্ছা, এই পুরো টোটাল ব্যাপারটা
তুমি যখন এইচএসসি এক্সামে আসো, তোমাকে তখন ক্যাপচার করতে হবে পাত্র দেখে। পাত্রের মধ্যে একটা পাত্রে দিবে পটাশিয়াম ডাইক্রোমেট, আর একটা পাত্রে দিবে সোডিয়াম থায়োসালফেট। দুইটা পাত্র দেখে পাত্রের দিকে তাকাবা, ক্যাপচার করবা, বাট তারপরও তুমি এটা লিখতে 7 মিনিট সময় পাবা, কারণ এটা এটা উচ্চতর দক্ষতার প্রশ্ন, 4-এর প্রশ্ন এটা নিশ্চয়ই। এবং তোমার যদি ভাগ্য খুব ভালো থাকে, তোমাকে গ আর ঘ, এই গতে বলে দিবে উপরোক্ত সমীকরণটা পাত্র 1 আর 2 এর মিশ্রণটা সমতা করো। চিন্তা করো তোমার কত সুবিধা। তুমি গতে যদি সমতা করো, ঘতে এসে কি লিখবা, গ হতে পাই। তোমার কিন্তু কাজ অর্ধেক কমে গেল। এটা তুমি অঙ্ক করতে তাও 7 মিনিট পাইতেছো, এটা করতে তাও 5 মিনিট বা 6 মিনিট পাইতেছো, তাও তোমার টোটাল ইন হচ্ছে 12 মিনিট। সো ইউ হ্যাভ এনাফ টাইম টু এক্সিকিউট দিস। বাট তুমি বুয়েটের এক্সাম হলে বসে রইছো, তোমারে আমি কেন, তোমার যদি চাচাও বুয়েটের প্রফেসর হয় 3 মিনিটের বেশি পাবা না। ঠিক আছে, কেউই পাবে না। সো এই পর্যন্ত লেভেলে পৌঁছাতে হলে প্র্যাকটিস, প্র্যাকটিস আর প্র্যাকটিস, নাথিং এলস। ঠিক আছে, তোমাকে বিদ্যুতের গতিতে এটা সলভ করতে হবে আগে, সমতা। ঠিক আছে, ওকে। এই জন্যই ভাইয়া বারবার বলি, একটু থিঙ্ক করো ভাই, স্ট্র্যাটেজি গুলা ডেভেলপ করো। ঠিক আছে, এই স্ট্র্যাটেজি ভাইয়া বিলিভ মি, এটা এটা মানে এটা না কেউ বুঝাই দিলে স্ট্র্যাটেজি ডেভেলপ হয় না। এটা হয় মানে এটা বারবার বলতে হয় স্টুডেন্টদের। ঠিক আছে, যে তুমি কোন অবস্থানে আসো, তোমাকে কোন অবস্থানে যাইতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, ওকে। এবার আসো, আমরা আয়োডোমিতি শেষ আমাদের। আর আয়োডোমিতি থেকে যে এই অঙ্কটা ভাইয়া, এই যে প্রথম যে অঙ্কটা ম্যাথ 1, এটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে যদি একবার প্রশ্ন উল্টাও, কমপক্ষে 15 থেকে 16 বার আসছে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে। ঠিক আছে, কপার সালফেটের প্রশ্নটা পটাশিয়াম আয়োডাইড দিয়ে। আচ্ছা, ওকে। চলে আসি এবার হচ্ছে আমরা ওই যে তোমাদের নর্মালিটি যেদিন পড়াইছিলাম, আমি বলছিলাম যে একটা অ্যাডভান্টেজ দেখাবো নর্মালিটির। বলছিলাম না যে নর্মালিটি দিয়ে ভাই একটা অ্যাডভান্টেজ দেখাবো, সেই অ্যাডভান্টেজটা আজকে একটু দেখাতে চেয়েছি তোমাদেরকে। দেখো, সেটা হচ্ছে আহ অনেক বড় বড় যখন সমীকরণ দেওয়া থাকে, বড় বড় সমীকরণ সমতা না করে V1S1 V2S2 অঙ্ক কিন্তু করা যায় না। তোমাদের মনে আছে না যে যখন আমরা বড় বড় সমীকরণ সমতা করছি, যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে অক্সালিক অ্যাসিড, হ্যাঁ, সমতা করছি, পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে অক্সালিক অ্যাসিড, হ্যাঁ, এগুলো সমতা করছি, তখন V1S1 V2S2 অঙ্কে মোল সংখ্যা না জানা থাকলে তুমি এই অঙ্ক করতেই পারো নাই, তাই না? আচ্ছা, তখন আমি বলছিলাম যে নর্মালিটিতে যদি কোনো দ্রবণ বানানো থাকে, কষ্ট করে সমতা করা লাগে না। কারণ নর্মালিটিতে বানানো মানে তুল্য সংখ্যা দিয়ে ভাগ করে ফেলছো। তুল্য সংখ্যা মানে কি? ইলেকট্রন আদান প্রদান বা সমতার সংখ্যা। সমতার সংখ্যা দিয়ে যখন ইকুয়ালি ভাগ করাই আছে, তোমাকে আর কষ্ট করা লাগবে না। আজকে এটার একটা ইমপ্লিমেন্ট দেখো। 50 ml হাইড্রোজেন পারঅক্সাইডকে 2 নর্মাল 25 ml পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা প্রশমিত করা হলো। যদি করা হয়ে থাকে তাহলে এই হাইড্রোজেন পারঅক্সাইড দ্রবণের ঘনমাত্রা কত? এই হাইড্রোজেন পারঅক্সাইড দ্রবণের ঘনমাত্রাটা কত? আচ্ছা, নরমাল যদি অঙ্ক করতে হইতো, মানে রেগুলার অঙ্ক করতে হলে, মোলারিটি দিয়ে অঙ্ক থাকলে তুমি কষ্ট করে হাইড্রোজেন পারঅক্সাইড যোগ পটাশিয়াম ডাইক্রোমেট এটা সমতাটা করে আসতা না? আচ্ছা, এখন সমতা করা লাগবে না, অঙ্ক V1S1 V2S2 অঙ্ক শেষ। 3টা মান দেওয়া আছে, একটা মান বের হয়ে যাবে। ওর ঘনমাত্রা নরমালিটিতে, ওর ঘনমাত্রা না। তুমি আনসার, তোমাকে ঘনমাত্রা চাইছে, তোমারে বলছে মোলারিটি না নরমালিটি না ফর্মালিটি, এত কিছু জিজ্ঞাসা করছে? জিজ্ঞাসা করে নাই। ভর্তি পরীক্ষার প্রশ্ন কি বললাম আর কি, বোর্ডে আসবে না, বোর্ডে নরমালিটি থেকে কোনো অঙ্ক আসবে না, আগে বলে দিলাম। একটা অঙ্ক দিবে না, জীবনও দিবে না। ঠিক আছে, আচ্ছা, সিলেবাসই নেই বলতে পারো। আচ্ছা, জাস্ট আনসার লিখে দিলা 1 নরমাল, শেষ। তোমারও চাইছে ঘনমাত্রা, রিটেন পরীক্ষা, তাই না? এমসিকিউ না, ঘনমাত্রা চাইছে, তুমি জাস্ট লিখে দিলা। মানে কাহিনী বুঝছো তো? তুমি যখন সমতা করছিলা, সমতা এমন ছিল না যে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট বিক্রিয়া করছিল সমতা করে, মনে করো 6 মোল হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে। ওই যে 6টা, যেটা এই যে ইলেকট্রন আদান প্রদান যে 6, এই 6 দিয়ে তো তুমি পটাশিয়াম ডাইক্রোমেটের পরিমাণে ভাগ কইরাই দিছো অনেক আগে। নরমালিটিতে তুমি দ্রবণ বানানোর সময়ই পরিমাণ তুমি অতটুকুই নিছো যে একজনের সাথে একজন বিক্রিয়া করবে, সমতা করাই আছে। এটাই নরমালিটির অ্যাডভান্টেজ। আমি তোমাদের একটা কথা বলছিলাম, আমরা অনার্সে মোলারিটির কোনো দ্রবণ বানাই নাই। এ বি সি ডি বিক্রিয়া করে ই এফ জি তৈরি করব। ঠিক আছে ভাই, এত সময় আছে এ বি সি ডি বৈশা বৈশা এগুলা সমতা করার? সময় নেই এত। সব দ্রবণ নরমালিটি বানায় রাইখা দিই। এমনও হয় যে মনে করো সকালে দ্রবণ বানায় ফেলছি সবাই মিলে, গ্রুপ মেম্বাররা, বিকালে রিয়াকশন বসায় দিছি, শেষ। ক্যালকুলেশন সবার সেম, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, আরেকটা অঙ্ক দেখাই। যেমন এটা আমাদের ইঞ্জিনিয়ারিং এর একটা প্রশ্নে আসা, এটা তোমার হচ্ছে
একটা প্রশ্ন মানে বেশ কয়েকবার আসছে বিভিন্ন ভার্সিটিতে, 25 সিসি 2 নরমাল হাইড্রোক্লোরিক অ্যাসিড আর 0.25 নরমাল 25 সিসি সালফুরিক অ্যাসিডের মিশ্রণকে, হ্যাঁ, তোমার 0.25 সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দ্বারা প্রশমিত করতে কত সিসি সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। এখানে সিসি মানে সেন্টিমিটার কিউব, কিউবিক সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব। ঠিক আছে, আচ্ছা আমি তোমাকে থিম বোঝাই। ওই যে দুইটা অ্যাসিড একটা ক্ষারের অঙ্ক আর কি। একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, কতটুকু আছে বলে দিছে, এই যে এতটুকু পরিমাণ। আর এই পাত্রে সালফুরিক অ্যাসিডও আছে, কতটুকু আছে এটাও বলে দিছে, কতটুকু পরিমাণ, এই পরিমাণ। আচ্ছা, বললো এই পাত্রে যা অ্যাসিড আছে ওটাকে প্রশমিত করতে তারা সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করছে। তারা সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করছে কতটুকু, 0.25 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড তারা ব্যবহার করছে। The question is, what is the concentration of that sodium hydroxide? The question is, what is the volume of the sodium hydroxide? ওই সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের আয়তনটা কত, এটা জিজ্ঞাসা করছে তোমাকে। অন্য সময় হলে মোল সংখ্যা, তুল্য সংখ্যা অনেক কাহিনী করতে হইতো না। নরমালিটিতে যখন দিয়ে দিছে তখন তুল্য সংখ্যা নিয়ে কান্নাকাটি করার কোনো দরকার নাই। আচ্ছা, আমরা জানি অঙ্ক কেমনে করে এগুলো, সামেশন অফ n অফ অল অ্যাসিড ইকুয়াল টু সামেশন অফ n অফ বেজ। সকল অ্যাসিডের মোল সংখ্যা ইকুয়াল টু ক্ষারের মোল সংখ্যা। প্রশমন বিক্রিয়া মানে কি, যত অ্যাসিড লাগছে সবার মোল সংখ্যার যোগফল ইকুয়াল টু ক্ষারের মোল সংখ্যা। আচ্ছা, আমার অ্যাসিড লাগছে হচ্ছে তোমার, ভাইয়া আমি হ্যাঁ শুনছি না লাস্ট কয়েক মিনিট। আচ্ছা ঠিক আছে, আমি আবারও বলতেছি। আমি বলতেছি যে আমাকে দুইটা অ্যাসিড দেওয়া আছে, দুইটা অ্যাসিডকে প্রশমিত করতে সোডিয়াম হাইড্রোক্সাইড তারা যুক্ত করছে। যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা যুক্ত করছে তার ঘনমাত্রা দেওয়া আছে 0.25 মোলার। তবে এই সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের আয়তন কত জিজ্ঞাসা করা হয়েছে। আমি বলতে চাচ্ছি, যখন আমরা মোলারিটি ব্যবহার করছিলাম তখন মনে পড়ে আমরা সালফিউরিক অ্যাসিডের যখন মোল সংখ্যা বের করছি কিভাবে ব্যবহার করতাম, ভি গুণন এস গুণন ই। মনে আছে না, কেন তুল্য সংখ্যা বের করতাম, কারণ আমরা জাস্টিফাই করতাম প্রোটন কয়টা আছে। আমরা জাস্টিফাই করতাম হাউ মেনি প্রোটন ওয়াজ দেয়ার টু রিঅ্যাক্ট উইথ দা OH মাইনাস, তাই না? আচ্ছা, এখন আমরা জাস্টিফাই করার জন্য যেহেতু নরমালিটিতে দেওয়াই আছে, নরমালিটি মানে তুল্য সংখ্যা দিয়ে তো আগেই ভাগ দিয়ে পরিমাণ মতোই নিছে, সো আমাকে আর ই ব্যবহার করা লাগবে না। এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। নরমালিটি দেওয়া মানে সমতা করেই দেওয়া আছে। নরমালিটিতে দ্রবণ বানায় দেওয়া মানে বিক্রিয়া সমান সমান ভাবেই হচ্ছে, বিক্রিয়া নিয়ে আর কোনো চিন্তা করা লাগবে না। ঠিক আছে, সো আমরা আমরা লিখতে পারি n অফ HCl প্লাস n অফ সালফিউরিক অ্যাসিড ইকুয়াল টু n অফ সোডিয়াম হাইড্রোক্সাইড। বাস, হাইড্রোক্লোরিক অ্যাসিডের তো মোলারিটি নরমালিটি একই কথা, নট এ বিগ ডিল। 25 × 2 লিখছি আমরা। আর এ পাশে লিখছি তোমার হচ্ছে সালফিউরিক অ্যাসিডের জন্য 50 × 0.25 লিখছি। 50 × 0.25 × 2 কিন্তু লিখি নাই, কেন লিখি নাই, বিকজ দিস ইজ নরমালিটি। নরমালিটি দেওয়া মানে তুল্য সংখ্যা যে মানটা ওইটা দিয়ে আগেই মাপা আছে, ওটা দিয়ে আগেই পরিমাণ মতো মাপা আছে, নতুন করে আর প্রোটনের তুল্য সংখ্যা এখানে আনার দরকার নাই, আনলে এটা ভুল হয়ে যাবে, বেশি হয়ে যাবে। আচ্ছা, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের ভি চাইছে, ভিটা বের হয়ে যাবে। অনেকে বলতে পারো ভাইয়া 1000 দিয়ে ভাগ করলেন না কেন 25 কে 50 কে। আচ্ছা, ভাগ করি নাই, অপরাধের কিছু নাই, সবাইকে ml এ নিছি, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের ভিটাও সামথিং ml এই আসবে। ঠিক আছে, সবাইকে ml এ নিছি, সোডিয়াম হাইড্রোক্সাইডও ml এ আসবে। সো তুল্য সংখ্যা দেওয়া সরি, নরমালিটিতে কোনো কিছু দেওয়া থাকলে তুল্য সংখ্যার আর কোনো ব্যবহারের দরকার নাই, কারণ এটা তুল্য সংখ্যা দিয়ে ডিভাইড করে অ্যাকুরেট অ্যামাউন্টটাই আমাকে প্রোভাইড করা হয়েছে। ঠিক আছে, এটাই হচ্ছে নরমালিটির আমাদের অ্যাপ্লিকেশন। ঠিক আছে, ওকে, আশা রাখি পারবা। চলে আসি শতকরা সংযুক্তি বিষয়ক গণনা। ঠিক আছে, আমরা জারণ বিজারণ সফলতার সাথে শেষ করছি। ঠিক আছে, একবার মনে হয়েছিল জারণ বিজারণ পর্যন্ত পরীক্ষা নিয়ে নিব তোমাদের, কিন্তু আমি সুযোগ করতে পারি নাই। এখন আর পরীক্ষা মানে না নিয়ে পুরো চ্যাপ্টার একসাথে পরীক্ষা নিব। পুরো চ্যাপ্টার যখন পরীক্ষা দিব লোড পড়ে যেতে পারে ব্রেইনে। সো প্লিজ আগায় থাকবা, আগে থেকে একটু আগায় থাকবা। ঠিক আছে, এই পরীক্ষাটা সবাই চেষ্টা করবা যে অবশ্যই। আমি এখনো ডেট দিচ্ছি না, আমি বৃহস্পতিবারের আগে ডেট দিব না, মানে বৃহস্পতিবার দিন বলবো কোন দিন পরীক্ষা নিব। আচ্ছা, দেখো শতকরা সংযুক্তে আমরা ঢুকে গেলাম। ওকে, আচ্ছা, একটু সাইজে বড় হবে অঙ্ক, বাট খুব ধীরে ধীরে আগাইতে হবে কনসেপচুয়ালি। দেখো অঙ্ক হচ্ছে তোমার 5.17 গ্রাম একটা জৈব যৌগ নেওয়া হয়েছে। জৈব যৌগকে দহন করলে, পোড়াইলে 10.32 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় আর 4.23 গ্রাম পানি পাওয়া যায়।
যৌগটা, যে জৈব যৌগটা নেওয়া হয়েছে তার আণবিক ভর যদি 88 হয়, তাহলে আণবিক সংকেত কত? যৌগটার আণবিক ভর যদি 88 হয়, তাহলে তার আণবিক সংকেত কত? ঠিক আছে। আচ্ছা, এখন সবার আগে চিন্তা করবা, যে কোনো জৈব যৌগকে যখন দহন করা হয় তখন সে কার্বন ডাই অক্সাইড আর পানি তৈরি করে, বুঝলাম। এখন আণবিক সংকেত যদি বের করতে হয় তাহলে জানা লাগে হচ্ছে স্থূল সংকেত। কি জানা লাগে? স্থূল সংকেত। মলিকুলার ফর্মুলা বের করার জন্য লাগে ইম্পেরিক্যাল ফর্মুলা। স্থূল সংকেতের ইংলিশ হচ্ছে ইম্পেরিক্যাল ফর্মুলা। ঠিক আছে। স্থূল সংকেত বের করতে হলে আমার লাগবে কি, তোমার সরি স্থূল সংকেত বের করতে হলে আমার জানা লাগবে শতকরা সংযুক্তি। শতকরা কি? সংযুক্তি। আচ্ছা, শতকরা সংযুক্তি জানা লাগবে। শতকরা সংযুক্তি মানে একটা বস্তুতে, মানে একটা বড় অণুতে পরমাণুগুলার পার্সেন্টেজ কত। একটা বড় অণুতে পরমাণুগুলার পার্সেন্টেজ কত। ঠিক আছে। আচ্ছা, ওকে, ঠান্ডা মাথায় দেখো, শুরু থেকে অঙ্কটা শুরু করি। জৈব যৌগে কার্বন কতটুক আছে সেটা জানার জন্য আমাদের একটা হিন্টস আছে, কার্বন ডাই অক্সাইড। হিন্টসটা কি? কার্বন ডাই অক্সাইড। তারা কার্বন ডাই অক্সাইড পাইছে কতটুক? 10.32 গ্রাম। আচ্ছা, নরমালি আমরা জানি কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর হচ্ছে 44। কত ভাই? 44। 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের মধ্যে কার্বন আছে 12 গ্রাম। সবাই জানি, এটা সবাই জানি। তারা জৈব যৌগ থেকে কার্বন ডাই অক্সাইড কতটুকু পাইছে? 10.32 গ্রাম। সো 10.32 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কার্বন আছে এতটুকু, ঐকিক নিয়মে করলাম। আচ্ছা, এই যে 10.32 গ্রাম কার্বন, তোমার কার্বন ডাই অক্সাইডটা, এটা আসলে কোত্থেকে পাওয়া যায়? এটা পাওয়া যায় 5.17 গ্রাম জৈব যৌগ থেকে। সো উই ক্যান রাইট 5.17 গ্রাম জৈব যৌগটা থেকেই আমি কার্বন টোটাল পাইছি হচ্ছে এতটুকু। 5.17 থেকে বাইর করলে কি শতকরা বের হবে? নিশ্চয়ই না, বের করতে হবে 100 থেকে। তাহলে 100 গ্রাম জৈব যৌগ যদি ব্যবহার করা হইতো, কার্বন পাইতাম কত? 54.44%। কত পাইছি? 54.44%। আমরা কার্বনের শতকরা সংযুক্তি বের করতে পারলাম। হলো। সিমিলারলি হাইড্রোজেনেরটা বের করছি, দেখো আমি আর ঐকিক করি নাই, ডিরেক্ট বসাই দিছি, কোনো কথা নেই। যেমনে যেমনে করছি তেমনে তেমনে। কেমনে বের করছি বলো দেখি? হাইড্রোজেনের অ্যামাউন্টটা কার কাছ থেকে জানতে পারবো? পানির কাছ থেকে। 18 গ্রাম পানিতে হাইড্রোজেন আছে 2 গ্রাম। একে কত? 4.23 গ্রামে কত? ওকে। এরপরে এই হাইড্রোজেন যেটা পাওয়া যায় সেটা 5.17 গ্রাম জৈব যৌগ পোড়ানোর ফলে পাওয়া যায়। সুতরাং 100 গ্রামের জন্য কত পাওয়া যায়? সেই পুরনো কথাবার্তা আসলো 9.09%। এখানে আসার পর তুমি লাভ দিয়ে অঙ্কটার সেকেন্ড স্টেপে চলে যেতে পারবা না। তোমাকে একবার ভাবতে হবে, শতকরা সংযুক্তি মানে টোটাল মিলে 100% হইতে হবে। কার্বন পাইলাম 54%, হাইড্রোজেন পাইলাম 9%, তাহলে 100% হইলো না। তাহলে একটা জৈব যৌগ যে কিনা কার্বন ডাই অক্সাইড আর পানি দেয়, জৈব যৌগ মানে কার্বন হাইড্রোজেন সমন্বিত যৌগ, তবে এছাড়াও তার কাছে হ্যালোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস এগুলা থাকতে পারে। এই তো জৈব যৌগের রুট। যেহেতু কার্বন হাইড্রোজেন মিলে 100% হয় নাই, এই যৌগে আরেকটা আরেকটা উপাদান আছে, সে হচ্ছে অক্সিজেন। এই জৈব যৌগে আরেকটা উপাদান আছে, সে হচ্ছে কি? অক্সিজেন। অক্সিজেনের শতকরা সংযুক্তি কেমনে বের করবা? 100 মাইনাস, সবাই মিলে যেহেতু 100% হবে, কার্বনেরটা যোগ হাইড্রোজেনেরটা, 36.47% বের হলো। ওকে, এই যে হচ্ছে অক্সিজেনের পরিমাণ। আমি সবার শতকরা সংযুক্তি বের করতে পারলাম। তোমার যদি ভাগ্য ভালো থাকে, শতকরা সংযুক্তি প্রশ্নে দিয়াই দিবে। ঠিক আছে। এতটুকু যেটা করলাম ভাইয়া, এটাই একটা অঙ্ক। এটাই কিন্তু একটা অঙ্ক। আমি যদি তোমাকে বলতাম একটা জৈব যৌগকে যে দহন করে এত 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 গ্রাম জিনিসপত্র পাওয়া যায়, এই জৈব যৌগে শতকরা সংযুক্তি কত, তোমার কিন্তু একটা অঙ্ক শেষ এখানে। ওকে, সেকেন্ড কাজ আমাদের শতকরা সংযুক্তি বের করার পরের স্টেপ কি? স্থূল সংকেত নির্ণয় করা, এম্পেরিক্যাল ফর্মুলা। স্থূল সংকেত মানে বের করার উপায় হচ্ছে, তোমরা 9-10-এ পড়ছিলা, এক দুজনের হয়তো মনে আছে, কারো কারো মনে নাই, প্রথম থেকে শিখো। স্টেপ 1 হচ্ছে, ফার্স্ট স্টেপ হচ্ছে শতকরা সংযুক্তিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হয়। সো আমরা ভাগ করে দেখলাম, কার্বনকে তার ভর দিয়ে ভাগ করছি,
বিভিন্ন অ্যামাউন্ট পাইছি, সবার অ্যামাউন্ট পাইছি। আচ্ছা, স্টেপ 2 হচ্ছে এই যে ভাগফল যেগুলো, এই সকল ভাগফলকে বা সকল অনুপাতকে ক্ষুদ্রতম অনুপাত দ্বারা ভাগ করতে হবে। এই যতগুলা ভাগফল অনুপাত পাইছি, সবচেয়ে ছোটটা কোনটা? 2.28। এই যে দেখো, সবচেয়ে ছোটটা কোনটা? 2.28। এই 2.28 দিয়ে সবাইকে ভাগ করছি। সবাইকে ভাগ করার পর কার্বন পাইছি অ্যাপ্রক্সিমেটলি 2, হাইড্রোজেন পাইছি অ্যাপ্রক্সিমেটলি 4, অক্সিজেন 1। সো ইম্পেরিক্যাল ফর্মুলা হচ্ছে কি, কার্বন এই যোগে কার্বন 2, হাইড্রোজেন 4, অক্সিজেন 1। এটা হচ্ছে এই যোগের স্থূল সংকেত। এটা হচ্ছে এই যোগের কি সংকেত? স্থূল সংকেত। স্টেপ 3, লাস্ট স্টেপ। আমরা জানি স্থূল সংকেত হোল টু দি পাওয়ার n, স্থূল সংকেত হোল টু দি পাওয়ার n না, মানে হোল n ইকুয়াল টু আণবিক ভর, ইকুয়াল টু কি? আণবিক ভর। n এর মান কেমনে বের করব? কার্বনের ভর কত? 12, মানে এদের সকলের সমষ্টি হচ্ছে 88। তাহলে হচ্ছে কার্বন 2টা মানে 24, হাইড্রোজেন 4টা মানে 4, অক্সিজেন 1টা মানে 16। 28 আর 16 হয় কত? 44। তাহলে 44 n সমান 88, সুতরাং n এর মান 2। n এর মান 2 মানে C2H4O হোল 2 মানে কি? আনসারটা C4H8O2, যৌগটির সংকেত C4H8O2, যৌগটির সংকেত C4H8O2। বিরাট বড় অঙ্ক ভাইয়া, বিরাট বড় অঙ্ক। আবার আসি, ঠিক আছে? একদম প্রথম থেকে একটা রিভাইজ দিই। একটা জৈব যৌগ নিছি, জৈব যৌগকে দহন করে আমি পাইলাম কার্বন ডাই অক্সাইড, পাইলাম পানি। যৌগের আণবিক ভর দেওয়া আণবিক সংকেত কি? অনেক দূর পর্যন্ত যেতে হবে, আমার প্রয়োজনীয় তথ্য কিছুই দেওয়া নেই। আণবিক সংকেত বের করতে লাগে স্থূল সংকেত, স্থূল সংকেত বের করতে লাগে শতকরা সংযুক্তি, আমার কিছুই দেওয়া নেই। শতকরায় পরিমাণ বের করতে হলে ধীরে ধীরে আগাইতে হবে, ছোট থেকে বড়তে যেতে হবে। শতকরা সংযুক্তি বলতে বোঝায় কার কার শতকরা সংযুক্তি? কার্বন, জৈব যৌগে যেহেতু বলছে কার্বন থাকবে, অবশ্যই হাইড্রোজেন থাকবে, আর এক্সট্রা কিছু থাকলে থাকতে পারে। কার্বনের পরিমাণ বের করার জন্য আমরা চেষ্টা করলাম যে এক কাজ করি, এভাবে বের করি যে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কার্বন থাকে 12 গ্রাম। আমাকে কার্বন ডাই অক্সাইড তারা পাইছে কত? 10.32। 10.32 এর জন্য কত গ্রাম? আচ্ছা, এই যে যা কার্বন পাইছি তা তো 10.32 গ্রাম কার্বন ডাই অক্সাইড থেকে। তবে এই 10.32 গ্রাম কার্বন ডাই অক্সাইড আসলে কতটুকু জৈব যৌগ থেকে পাওয়া গেছিল? 5.17। তাহলে 5.17 থেকে কার্বন পাইছি যা, 100 থেকে কার্বন পাবো কত? এটাই আমার পার্সেন্ট। কার্বনের পার্সেন্টেজ আমরা বের করছি, হাইড্রোজেন আমরা বের করছি। বের করার পরে যোগ করে দেখি 100% হয় নাই। হিন্টস পাইলাম যেহেতু জৈব যৌগের আনসারে দহনে অক্সিজেন আছে, তার মানে জৈব যৌগটাতেও অক্সিজেন আছে, তাহলে বাকিটা নিশ্চয়ই অক্সিজেন। সো অক্সিজেনের শতকরা সংযুক্তি বের হলো 36.47%। এরপর স্থূল সংকেত হচ্ছে শতকরা সংযুক্তি যা বের হয়েছে তাকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করছি। ভাগ করার পর যা ভাগফল পাইছি, ওই ভাগফল গুলাকে ক্ষুদ্রতম ভাগফল দিয়ে ভাগ করছি। ভাগ করার পর যা পাইছি ওইটাই হয়ে গেছে স্থূল সংকেত C2H4O। স্থূল সংকেত হোল টু দি পাওয়ার হোল n ইকুয়াল টু 88 আণবিক ভর। এখান থেকে n এর মান বের হয়েছে 2, মানে এটা C4H8O2। আনসার শেষ। আচ্ছা, তোমাদেরকে মিশ্রণ জাতীয় যে শতকরা সংযুক্তি এবার এখন সেটা দেখাবো। মিশ্রণ জাতীয় শতকরা সংযুক্তি, ঠিক আছে? এইটা বোথ ইম্পর্টেন্ট ফর এইচএসসি এন্ড ফর অ্যাডমিশন টেস্ট। যদিও এইচএসসি তে মিশ্রণের শতকরা সংযুক্তি এখন আসে না, আমরা যখন পরীক্ষা দিতাম তখন আসতো। সৃজনশীল প্রশ্ন পদ্ধতি আসার পর থেকে আমি মিশ্রণের শতকরা সংযুক্তি আসতে দেখি নাই। তবে যেহেতু একটা না একটা সময় এটা আসতো, এখনো সম্ভাবনা রয়ে গেছে আসার, এজন্য আমরা এটাকে একটু গুরুত্ব দিব। এটা হচ্ছে প্রথম অঙ্কটা আমি এরকম দিছি, এটা হচ্ছে একটা পাত্র, যে পাত্রে ম্যাগনেসিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম কার্বনেট মিশিয়ে নিছে। কতটুক নিছে? এদের মিশ্রণটা হচ্ছে 1.84 গ্রামের। কত গ্রামের ভাই? 184 গ্রাম এই দুজনকে মিশিয়ে নিছে। মিশানোর পরে এদেরকে হিট দেওয়া শুরু করছে, তাপ তাপ দেওয়া শুরু করার পরে মনে করো তাপ দেওয়া শুরু করার পরে এই যে এখান থেকে একটু ফাঁকা আছে, এখান থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়ে চলে গেছে। সিম্পল জিনিস, ক্যালসিয়াম কার্বনেট যেহেতু বিক্রিয়া করে তাপ দিলে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে, আর তোমার ক্যালসিয়াম অক্সাইড তলানিতে পড়ে থাকবে। এটা তো চুন, ক্যালসিয়াম অক্সাইড চুন, তাই না? পাউডার, এটা তলানিতে পড়ে থাকবে। আচ্ছা, তারা বললো
এই মিশ্রণটাকে আমরা যে উত্তপ্ত করছি, উত্তপ্ত করার পরে অবশেষ পাওয়া গেছে 96 গ্রাম। অবশেষ মানে কি, যেটা তলানিতে পড়ে আছে, আর কার্বন ডাই অক্সাইড তো উড়ে টুড়ে চলে গেছে। ওকে, তারা বলছে এই মিশ্রণে ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম কার্বনেটের শতকরা সংযুক্তি কত। শতকরা সংযুক্তি মানে কে কতটুক পার্সেন্টেজে আছে। আমার কাছে 6টা চকলেট, তোমার কাছে 8টা চকলেট, আমার কাছে আছে হচ্ছে তোমার হচ্ছে 6/14 ইন্টু 100%, এটাই না পার্সেন্টেজ, এটাই ব্যাপারটা। এখন ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম কার্বনেট দুইজন মিলে 184 গ্রাম, ইন্ডিভিজুয়ালি কত আমরা সিম্পল ম্যাথমেটিক্স অ্যাপ্লাই করব, একেবারে ক্লাস 7-8 এর অঙ্ক করব আসলে, ঠিক আছে। আচ্ছা, দুইটা বিক্রিয়া লিখলাম, হ্যাঁ। আচ্ছা, এখন বিক্রিয়া লিখলাম। এখন যেহেতু দুইজন মিলে 184 গ্রাম, আমরা একটু ধরে নিই যে ধরা যাক মিশ্রণে ক্যালসিয়াম কার্বনেটটা x গ্রাম, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেটটা 184 মাইনাস x গ্রাম। ধরে নিলাম ক্যালসিয়াম কার্বনেট x গ্রাম, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেটটা 184 মাইনাস x গ্রাম। আচ্ছা, আমি এক লাইনের মতো অঙ্ক লিখে ফেলছি, ঠিক আছে। আমি এখন তোমাদের একটু ভাঙ্গায় দিব, অঙ্কটা এক লাইনে লেখার কারণ আছে, মানে তোমাদের একটু প্র্যাকটিস করানোর জন্য। আচ্ছা, আমরা চলো এই সমীকরণের দিকে একবার তাকাই। ওকে, দেখো ভাইয়ার সাথে সাথে খুব খেয়াল করবো, আমি ধীরে ধীরে বলি। দেখো, সমীকরণ থেকে দেখা যায় ক্যালসিয়াম কার্বনেট যখন 100 গ্রাম, তখন অবশেষ পাওয়া যায় 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। সো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় x গ্রাম। সুতরাং এক্স গ্রাম কি বললাম আমি, সরি, 56 গ্রাম। সুতরাং x গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় 56x/100। কত পাওয়া যায়? 56x/100। সিমিলারলি এটার দিকে খেয়াল করো, 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায় 40 গ্রাম। আমাদের হিসাবে 184 মাইনাস এক্স গ্রাম থেকে কতটুকু পাবো? পাবো হচ্ছে 184 মাইনাস এক্স গুণন 40/84, তাই না? আচ্ছা, এটা হচ্ছে তাহলে এই পরিমাণটা আর এই পরিমাণটা হচ্ছে আমার মিশ্রণের অবশেষের পরিমাণ। প্রশ্ন মতে এই অ্যামাউন্ট প্লাস এই অ্যামাউন্ট ইকুয়াল টু 96। তারা বলেই দিছে দুইজনের মিশ্রণকে উত্তপ্ত করে 96 পাইছে। বাস, এরপরে কি করবে সেটা তোমরা জানো। সেই কাজটা করার পরে এক্স এর ভ্যালু বের হবে 100 গ্রাম। তার মানে বুঝতে পারলাম ক্যালসিয়াম কার্বনেট আছে 100 গ্রাম, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট কতটুকু আছে? 84 গ্রাম। বাস, আলাদা আলাদা অ্যামাউন্ট বের হয়ে গেছে। এখন আমরা পার্সেন্ট বের করব। পার্সেন্ট বের করবো কেমনে? 184 গ্রামের মিশ্রণে ক্যালসিয়াম কার্বনেট আছে 100 গ্রাম। সুতরাং 100 গ্রামের মিশ্রণে ক্যালসিয়াম কার্বনেট কত, মানে পার্সেন্টেজে বের করলাম। এটা 54% হলে 100 থেকে বাদ দিয়ে দাও, বাকিটা 46%। শেষ, আনসার শেষ। এটাই হচ্ছে মিশ্রণের শতকরা সংযুক্তি, ঠিক আছে। এটাই হচ্ছে মিশ্রণের শতকরা সংযুক্তি। এই যে প্রশ্ন মতে যেটা লিখছি ভাইয়া, একটানে লিখে ফেলছি, এটা আসলে ওই কিক দিয়ে করছি, তাই না? ওকে, তোমাদেরকে যা যা পড়াইছি এই রিলেটেড কিছু হোমওয়ার্ক দিছি। একেবারে একদমই যদি না করো, তারপরও তোমার 2 নাম্বার অঙ্কটা আমাকে হোমওয়ার্ক দেখাইও, যে ভাই আমার মুড হয় নাই, আমার ভালো লাগে নাই, আমি যেন অঙ্ক করি নাই, তাও 2 নাম্বার অঙ্কটা দেখাইও, ঠিক আছে? ওকে, ওকে। প্রথম ম্যাথটা আবার একটু বুঝাবো, ফার্স্ট ম্যাথ আজকে, তাই তো? ওকে, আচ্ছা। ও, এই মাসফিক গাধা কথাকার, সোডিয়াম হাইড্রোক্সাইড মোলারিটিতে এটাতে নরমালিটিতে নেওয়া লাগবে। এই বেটা, সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি আর নরমালিটি একই না গাধা, ঠিক আছে? ওকে, আচ্ছা, ফার্স্ট ম্যাথটা আবার একটু বলি। ও, প্রথম অঙ্কটার কথা, তাই না? আয়োডোমিথির। আচ্ছা, আমি বলছিলাম যে একটা ম্যাথ দেওয়া আছে ভাই যেখানে 1.5 কপার মিনিট, সালফেট দ্রবণ নিছে। হ্যালো, ভাই 1.5 মিনিট আছে সময়। ও ও, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এটা এটা এই কনভারসেশনটা ক্লোজ কর। আমাদের ক্লাস আমি শেষ করে দিচ্ছি। শুধু তাহসিন, তোমার যেহেতু ফার্স্ট অঙ্কে প্রবলেম, তুমি আবার জয়েন করো, বাকিদের আজকের জন্য ছুটি। বৃহস্পতিবার দিন দেখা হবে। এই চ্যাপ্টার বৃহস্পতিবার দিন অফিসিয়ালি ক্লোজ হচ্ছে। আর যেসব ফ্রেন্ডরা ক্লাস করতেছে না, ওদের বলে দিবে আফরান ভাই খুব রাগ করছে, ক্লাসগুলো করা উচিত, পরিমাণগত রসায়ন, নাহলে সাফার করবে অনেক, ঠিক আছে? ভাইয়া, ওই ব্যাচে জারণ বিজারণের ক্লাস কোন দিন স্টার্ট হবে? না, আগামীকালকে ওই ব্যাচে টাইট্রেশন, যাদের টাইট্রেশন
একটা সময় ক্লাস মিস হয়েছে, কালকে সন্ধ্যা 7টা কিংবা 8:30টায় ব্যাকআপ ক্লাস করবা। পাসওয়ার্ড আর আইডির জন্য মেসেঞ্জারে একটা নক দিয়েও বলে দিব, ঠিক আছে? আচ্ছা, আইডি সেম, পাসওয়ার্ডটা জাস্ট একটু ডিফারেন্ট। ওকে, ঠিক আছে। ওকে, সবার জন্য ক্লাসটা শেষ। যাদের প্রবলেম আছে তারা আবার নতুন করে জয়েন করে, আমি 1-2 জনকে আবার দেখাই দিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ।